গেল ১৫ বছর একের পর এক অনিয়মে ভঙ্গুর ব্যাংক ও আর্থিক খাত। বিশ্লেষকরা বলছেন, সব অনিয়মই হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায়, যাতে আরও দুর্বল হয়েছে খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এ খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। গেল ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে লাগামহীন। বিশ্লেষকদের মতে এ খাত দুর্বল হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে খোদ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। তারা বলছেন, সাবেক আমলা ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার গভর্নরের দায়িত্ব পাওয়ার পর ব্যাংক খাতের অবস্থা আরও ভঙ্গুর হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ঋণ পুনঃতফসিলের সুযোগ, সুদ হারের সীমা বেঁধে দেয়া, সিআরআর সংরক্ষণের হার কমানো, ব্যাংকে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হয়েছে নানা কারসাজি ও পাচারের মতো ঘটনা। ঋণ শোধ না করেও কাগজে কলমে খেলাপি মুক্ত থাকার সুযোগ পেয়েছেন কিছু ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংক শুধু দায়ী না, কেন্দ্রীয় ব্যাংক উৎসাহিত করছে। কেন্দ্রীয় ব্যাংকের এগুলো এই সমস্ত ব্যাপারে আপনার কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন ছিল। পারুক না করো, অ্যাটলিস্ট তারা যে হস্তক্ষেপ করতে পারে সেই ধরনের কিছু প্রমাণ রাখা উচিত ছিল। সুশাসন, অভ্যন্তরীণ সুশাসন কিংবা নিরীক্ষকদের কাজ, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিরীক্ষা, টাকা কোথায় গেল, টাকা কিভাবে ব্যবহৃত হলো, এত টাকা দরকার ছিল কিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এস মনসুর। তিনি জানান, ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করতে না পারে সেজন্য সংস্কার করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকেও। রিফর্মের পার্ট হিসাবে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেও আমাদেরকে রিফর্ম করতে হবে। দায়বদ্ধতা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে, এটা থাকতেই হবে, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের ফেলিওর অবশ্যই হয়েছে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সংস্কার হতে হবে টেকসই ও জনবান্ধব। একই সাথে অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দেন তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়কে ব্যবহার করে অর্থনৈতিক অঞ্চল কবজা করতে চেয়েছিলেন আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বেজা কর্মকর্তারা জানান, 4টি বেসরকারি অঞ্চল পেতে জোর তদবির চালান তিনি। শেষ পর্যন্ত অনুমোদন পান 200 একর জমি। সন্তোষজনক অগ্রগতি না থাকায় কিছু অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টা কার্যালয়। 2020 সালে চট্টগ্রামের বাঁশখালীতে 2টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ দেখায় শিল্প গ্রুপ এস আলম। সাড়া দেয়নি তৎকালীন বেজা প্রশাসন। 2 বছর পর আবারও 2টি অঞ্চল করার প্রস্তাব দেয় গ্রুপটি। বাঁশখালীর আলোকদিয়ায় 184 একর জমিতে বাঁশখালী এস আলম ইকোনমিক জোন 1 ও গন্ডামারায় 259 একর জমিতে বাঁশখালী এস আলম ইকোনমিক জোন 2 নামে প্রস্তাব আসে। সে প্রস্তাবও গ্রহণ করেনি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কর্মকর্তাদের অভিযোগ, এস আলমের প্রস্তাব পাশ করাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা চাপ দেন। বেজার যে ইন্টারনাল মেকানিজম প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্স দেওয়ার, সে মেকানিজমে যে শর্তগুলো পূরণ করার কথা তা তারা পূরণ করেনি। এই জন্য আমরা ওই সময়ে কোনো প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্স আমরা তাদেরকে দিইনি। কোনো চাপ আমাদের কাছে কোনো সময় কোনো পক্ষেরই এগুলো বিবেচিত হয়নি। দমে যাননি এস আলম। বেসরকারি অঞ্চল না পেয়ে সরকারি অঞ্চলে প্লটের জন্য আবেদন করেন। রপ্তানিমুখী কারখানা করার উদ্দেশ্যে 500 একর জমি চান মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে। এবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্বারস্থ হন তিনি। গত বছর 200 একর জমি অনুমোদন করে বেজা। মূল্য বাবদ 12 কোটি টাকাও দিয়েছেন এস আলম, কিন্তু সরকার পতন হওয়ায় জমি বরাদ্দের চুক্তি থেমে গেছে। এই ধরনের বাণিজ্য গ্রুপগুলো যদি দুর্নীতির সাথে যুক্ত থাকেন এবং সেই ধরনের অভিযোগ আছে, তো সেই জায়গা থেকে সরাসরি এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, দুদক যারা আছেন তারা পদক্ষেপ নেবেন। বেজা কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান জমি নিয়ে কাজ শুরু করেনি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাতিল হতে পারে চুক্তি। এছাড়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সহ 2টি অঞ্চলের সন্তোষজনক অগ্রগতি না হওয়ার কারণ খতিয়ে দেখছে প্রধান উপদেষ্টার দপ্তর। বাতিল হতে পারে এই 2 উদ্যোগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে কঠোর অবস্থানে সরকার।
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে। শনিবার শেরেবাংলা নগরে বিআইজিএম এর সভা শেষে তিনি এসব কথা জানান। বাজারে নিত্যপণ্যের দাম অনেকদিন ধরেই চড়া। পণ্যের লাগামহীন দামের জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন অনেকে। হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ থাকলেও মুখ বদল করে তা আবার সক্রিয় হতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, ছাত্র জনতার উপস্থিতিতে বাজারে সিন্ডিকেট আর চাঁদাবাজি না থাকায় দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করেছে। জাস্ট সিন্ডিকেট রাত্রেবেলা হয়, দিনে হয় না। ছাত্র থাকার কারণে দিনে হয় না। এটা সরকার বদলাইছে, কিন্তু স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী তাদের তো মনটা তো বদলায় না। এখানে যারা নিয়ন্ত্রণ করতো তারা তো এখান থেকে চলে যায়। বন্যার সিজন এখন, সবজিতেও এখন মৌসুম হইলেও আপনার শীত মৌসুম, তখন সবজি কম রেটে পাওয়া যায়, চতুর্দিকেই করে, সব এলাকাতে করে। এদিকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। হুঁশিয়ারি দেন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার। বাজারে তো আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর, তবে বাজারে এখনও এর কোনো প্রভাব পড়েনি। ফলে চড়া দামি পণ্য দুটি কিনছেন ক্রেতারা। রাজধানীতে প্রতি কেজি আলু 60 টাকা এবং পেঁয়াজ 115 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষ এবং বহিরাগতদের তৎপরতায় 3 দিন বন্ধ থাকার পর সকাল থেকে চালু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। তবে মালিকপক্ষের দাবি, পোশাক খাতকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে। গত কয়েকদিনে শ্রমিক অসন্তোষ ও বহিরাগতদের তৎপরতায় অশান্ত হয়ে ওঠে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সকাল থেকে কারখানায় আসতে থাকে পোশাক শ্রমিকরা। বিজিএম এর সিদ্ধান্ত ও নিরাপত্তার আশ্বাসে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা। গাজীপুরে 2072টি কারখানার মধ্যে 90 ভাগ কারখানা খুলেছে সকাল থেকে। আমাদের তো স্থায়ীভাবে কোনো বাড়ি নেই, দেখা যায় মাস শেষে বাড়ি ভাড়া দিতে আমরা ধিমশিম খেয়ে যাব। পোশাক কারখানা বদ্ধ হলে এরকম ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। বহিরাগত লোকজন এসে গেটের সামনে অনেক ভিড় করতেছে, অনেক লোক জামায়াত হইতেছে একসঙ্গে, আমরা অনেক আতঙ্কে আছি। মালিকপক্ষ জানায়, চাকরির দাবি করে একদল বহিরাগত পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা এখনো করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের মধ্য থেকে আমরা কিছু বিষয় আমরা পয়েন্ট আউট করেছি, যেগুলো হচ্ছে হয়তো 10 জন গন্ডগোল করতেছে, তাদের মধ্যে আমরা বলতেছি যে ঠিক আছে তোমাদের সিভি দাও, তোমাদের চাকরি দিব। তো তার মধ্যে 9 জনই সরে যাচ্ছে, কারণ সে আসলে প্রকৃতপক্ষে শ্রমিক না, কোনো জায়গায় কোনো ফ্যাক্টরিতে সে কখনো কাজ করেনি। উচ্ছৃঙ্খলতাই মানে তার মূল উদ্দেশ্য। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভারের বেশিরভাগ কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শিল্পাঞ্চলের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় ভোরবেলা থেকেই। তবে সাভারের বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন দাবি জানিয়ে বেলা 11টার পর আবার ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। অর্থনৈতিক সংকট সহ নানা কারণে 13টি কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। শনিবার শেরেবাংলা নগরে বিআইজিএম এর সভা শেষে তিনি এসব কথা বলেন। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনারা দেখবেন তারাও বলছে। এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একা তো পুলিশ পারবে না, আর্মি, বিজিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি চলতি অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই ও আগস্টে পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। এই 2 মাসে মোট $889 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে $32 কোটি বেশি। এনবিআর সূত্রে পণ্য রপ্তানির এ তথ্য জানা গেছে। এই হিসেবের মধ্যে ইপিজেড এর
প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা রপ্তানির তথ্যও যুক্ত রয়েছে। এনবিআর জানিয়েছে গেল জুলাইয়ে $382 কোটি পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থ বছরের একই মাসে ছিল $371 কোটি। অর্থাৎ জুলাইয়ে রপ্তানি বেড়েছে 2.96% বা $11 কোটি। অন্যদিকে আগস্টে $407 কোটি পণ্য রপ্তানি হয়, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 5.44% বা $21 কোটি। ওষুধ শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষে এখনও বন্ধ রয়েছে কমপক্ষে 15টি কারখানা। শনিবার কয়েকটি কারখানা উৎপাদনে গেলেও স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। 2 সপ্তাহেরও বেশি সময় শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনে টালমাটাল সাভার, আশুলিয়া, গাজীপুরে অবস্থিত বিভিন্ন ওষুধ উৎপাদনকারী কারখানা। ওষুধ শিল্প মালিকদের দাবির মুখে কারখানাগুলোর প্রবেশ মুখে সেনা মোতায়েন করা হলেও কমেনি অস্থিরতা। ওষুধ শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান জানান, ইনসেপ্টা, জেএমআই, হেলথ কেয়ার সহ প্রায় 15টি ওষুধ কারখানা এখনও বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের দাবির মুখে বেশিরভাগ কারখানায় এমন কিছু কর্মকর্তাকে ফোর্স রিজাইন দেওয়া হয়েছে যাদের ছাড়া কারখানা চালানো প্রায় অসম্ভব। জিম্মি করে এ ধরনের ঘটনা ঘটেছে। শিগগিরই সব কারখানা চালুর বিষয়ে সব মহলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ওষুধ শিল্প সমিতির সিইও মুস্তাফিজুর রহমান। এবারে বিদায়ী সপ্তাহের শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 75 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 4000 কোটি টাকা। দর কমেছে 78 প্রতিষ্ঠানের শেয়ারের, আর বাজার মূলধন কমেছে 7000 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 182 পয়েন্ট। বিদায়ী সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসইএক্স 75 পয়েন্ট কমে অবস্থান করছে 5728 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 3994 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 824 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,92,432 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে 7150 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 311টি এবং অপরিবর্তিত রয়েছে 8টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো, তৃতীয় অবস্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম লিন্ডে বাংলাদেশ, দ্বিতীয় লিব্রা ইনফিউশন, তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 182 পয়েন্ট কমে অবস্থান করছে 16,520 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 71,81,00,000 টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদ।